আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার, প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় মহাসড়ক অবরোধ, বিক্ষোভ। সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরালো পুলিশ। বন্যা মোকাবেলায় সমন্বিতভাবে কাজের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর। পাবনার সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব, বুধবার রাষ্ট্রীয় শোক। এবার বাংলাদেশে ব্রয়লার মুরগি চিকেন পার্টির আত্মপ্রকাশ। অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট ভেঙে নিয়ে গেল শিক্ষার্থীরা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদা ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার। উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি নির্ভর কর্মপরিবেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আগামীকাল বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘের আহ্বানে 2015 সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতি বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদা দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার 14 জুলাই দুপুরে বরিশাল, ময়মনসিংহ সহ অন্তত 11 জেলায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়ার মধ্যেও সোমবার 13 জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেকে পরীক্ষা দিতে পারেনি। দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত। যারা গতকাল পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে অযাচিত মন্তব্য করায় ক্ষমা না চাইলে আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দুপুর 12:15টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা সচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। এদিকে সিলেট নগরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের প্রবেশের চেষ্টা করলে তাদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:45টার দিকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা 6টার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। সে সময় সংসদের অধিবেশন চলাকালে ভবনের সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট পাটকেল ছোড়ার চেষ্টা করেন বলে জানা গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় এই নির্দেশনা দেন তিনি। সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। প্রতিটি মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দিতে হবে।
তিনি আরো বলেন, বন্যা মোকাবেলায় সরকারের সব প্রতিষ্ঠানকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। সাতক্ষীরা প্রেস ক্লাবে সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল দাইন সরকারকে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করা হয়েছে। মঙ্গলবার সকালে এনসিপির সাথে উপজেলা আহ্বায়ক বকুল হোসেন ও তার ছোট ভাই মিজানুর রহমান ফুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা ও লাঞ্ছিত করে। মঙ্গলবার সাথিয়া প্রেস ক্লাবের নির্বাচন উপলক্ষে সকাল 10টার দিকে তিনি ভোটদানের উদ্দেশ্যে সাথিয়া প্রেস ক্লাবের সামনে যান। সেখানে আগে থেকে উৎপেতে থাকা বকুল হোসেন ও তার ছোট ভাই মিজানুর রহমান ফুল এবং ঠান্ডুর নেতৃত্বে 8 থেকে 10 জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালিয়ে লাঞ্ছিত করেন। হামলাকারীরা তাকে কিল ঘুষি লাথি মারেন এবং তার গায়ের জামা গেঞ্জি ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে সহকর্মীরা আহত দাইন সরকারকে উদ্ধার করে নিয়ে যান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন। মঙ্গলবার 14 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, শ্রম অধিকার, নবায়নযোগ্য জ্বালানি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষ। নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ আয়তনে ছোট হলেও বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার জরুরি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রামীণ মানুষের আয় ও কর্মসংস্থান বাড়াতে সরকারের কৃষি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে তিনি চরাঞ্চল সহ দুর্গম এলাকায় কৃষি উন্নয়নে সৌর বিদ্যুৎ সহ পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে তার স্মরণে বুধবার দেশব্যাপী অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠ ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। শোক প্রস্তাবটি কাতার সরকার এবং ঢাকাস্থ কাতার দূতাবাসে পাঠানো হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। গত 12 জুলাই 74 বছর বয়সে মারা যান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের ফার্মের মুরগি বলে মন্তব্যকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। শিক্ষামন্ত্রীর একটি ফোন আলাপ ভাইরাল হওয়ার পর এই উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার ফেসবুকে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি পেজ চালু করা হয়। উই আর নট ইনসাল্টেড, উই আর অ্যাওয়াকেন্ড স্লোগান দিয়ে যাত্রা শুরু করা পেজটিতে কয়েক ঘন্টার মধ্যেই হাজারো অনুসারী যুক্ত হন। সন্ধ্যা 7:30টায় এই প্রতিবেদন লেখা আগ পর্যন্ত 9,000 ফলোয়ার যুক্ত হন এই পেজে। সংবিধান অনুযায়ী 66 বছর বয়স পূর্ণ হওয়ার অবসরে পেছনে গেছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শেষ কর্মদিবস পালন শেষে অবসরে যান তিনি। এদিন প্রথা অনুযায়ী তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিচারপতিকে বিদায় সম্বর্ধনা জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায় জানান সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন। এ সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সহ আপিল বিভাগের অন্য বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আশফাকুল ইসলাম 15 জুলাই 1959 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা এ.কে.এম. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট, আর মা জাহানারা আরজু 21শে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক ছিলেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভের পর এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট ভেঙে নিয়ে গেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা ভবনেও তালা ঝুলিয়ে দেয়। মঙ্গলবার বিকেল 5টার কিছু পরে এই ঘটনা ঘটে। এর আগে 4টার দিকে আন্দোলনকারীরা নগরীর 2 নম্বর গেট থেকে শিক্ষা বোর্ডে অবস্থান নেয়। পরবর্তীতে তারা শিক্ষা বোর্ডের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসলে বাহিরে অবস্থান করা অন্য আন্দোলনকারীরা তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তার শিক্ষা বোর্ডের ভবনে তালা দেয়। এ সময় সাংবাদিক সহ অনেকেই অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে তারা বের হয়ে শিক্ষা বোর্ডের অন্য ফটক ভেঙে রাস্তায় নিয়ে বিক্ষোভ করে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত সেই মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে একজনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 4 জনকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডিত ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবুল হোসেন। তিনি বলেন, মামলায় 25 জন সাক্ষীর সাক্ষ্য ও উত্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দেন। রায়ে সাইফুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যুদ্ধে যেমন পারদর্শী ইসরায়েল, তেমনি ষড়যন্ত্রেও তারা কম যায় না। মাঠে ইসরায়েলের সশস্ত্র বাহিনী আর পেছনে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বজুড়ে তাদের স্বার্থ রক্ষায় নানা অপকর্ম করে বেড়ায়। এমনই এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের খবর ফাঁস করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন সংবাদ মাধ্যমটি দাবি করেছে, বর্তমান নেতৃত্বকে হটিয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির শীর্ষ নেতৃত্বে আসীন করতে চেয়েছিল ইসরায়েল। ষড়যন্ত্রটি ফাঁস হয়ে যাওয়ায় আহমাদিনেজাদ বর্তমানে গৃহবন্দী অবস্থায় আছেন। এর আগে গত মে মাসেও নিউ ইয়র্ক টাইমস এ ধরনের একটি ষড়যন্ত্রের প্রাথমিক আভাস দিয়েছিল। তবে এবার ষড়যন্ত্রের বিস্তারিত প্রকাশ করা হয়েছে। একই দিনে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজেও এই গোপন অভিযানের বিষয়ে রিপোর্ট প্রকাশ করে। অপারেশনটির কোড নাম ছিল অপারেশন পুশিন বোর্ডস। বছরের পর বছর ধরে মোসাদ এই ষড়যন্ত্রটি চালিয়ে আসছিল। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।